শিবনাথবাবু ও সরলা দেবী শ্রমিকের কাজ করতেন। গ্রাম থেকে শহরে দুটো বেশি পয়সা রোজগার করার জন্য কাজ করতে যেতে হতো। 5 মেয়ে রানু, মিনু, পিঙ্কি, রিঙ্কি, চিঙ্কি ও এক ছেলে রাজুকে নিয়ে তাদের জীবন খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে কাটছিল। তাই দুজনে মিলে যাতে বাচ্চাদের মুখে ভালোভাবে একটু অন্ন জোগাতে পারে, তার জন্য গ্রাম ছেড়ে শহরে কষ্ট করে তাদের রোজগার করতে যেতে হতো। এমনই একদিন হঠাৎ শিবনাথবাবু ও সরলা দেবী বাসে করে শহর থেকে কাজ করে ফিরছিলেন। তখনই সেই বাসের সঙ্গে একটা ট্রাকের মুখোমুখি হয় এবং অ্যাক্সিডেন্টে বেশিরভাগ বাসের যাত্রীরাই মারা যান। তাদের মধ্যে শিবনাথবাবু ও সরলা দেবীও মারা যান। এই সংবাদ পেয়ে তাদের সন্তানরা কান্নায় ভেঙে পড়ে। আমাদের সঙ্গে কেন এরকম করলে ভগবান? আমাদের মা বাবা দুজনকেই তুমি নিয়ে নিলে, এখন আমাদেরকে কে দেখবে? আমাদের যে কেউ নেই। এই ছোট ছোট ভাই বোনগুলোকে কি করে আমি বোঝাবো? রানু দিদি, বাবা মা এখনো কেন আসছে না গো? বাবা বললো আমার জন্য খাবার নিয়ে আসবে। আমার তো খুব খিদে পেয়েছে। কখন খাবো? দিদি আমাকে কিছু খেতে দাও না। হ্যাঁ আমার সোনা ভাই, আমি খেতে দেব। এখন থেকে আমি তোমাদেরকে খেতে দেব। মা বাবা আর আসবে না। আমাদের মা বাবা আকাশে তারা হয়ে গেছে, আমরা আর তাদেরকে দেখতে পাবো না। এই বলে রানু তার 5 ভাই বোনদেরকে খেতে দেয়। ঘরে এক মুঠো চাল ও 2-4টে ডাল ছিল, সেটাকে সেদ্ধ করে মাখিয়ে 5 ভাই বোনকে খেতে দেয়। সকলের পাতে 1 চামচ করে খাবার দেয়, বাকি 1 চামচ নিজের জন্য রেখে দেয়। রানু দিদি, আমাকে খুব খিদে পেয়েছে, আর দুটো দাও না। এইটুকু খেয়ে পেট ভরছে না। আরো একটু কোথায় পাবো আমি? তাহলে যেটুকু আমার জন্য রেখেছি সেখান থেকেই বরঞ্চ আমি দিয়ে দিই। এরপর রানু নিজের জন্য বাঁচিয়ে রাখা খাবারটা দিতে গিয়ে দেখে আরো 4 বোন তাদের কাছ থেকে একটু একটু খাবার নিয়ে সবাই ভাইয়ের বাসনে দিচ্ছে। এই দেখো রানুদি, আমাকে সব দিদিরা একটু একটু করে দিয়েছে। আমার কত হয়ে গেছে দেখো। এইবারে আমার পেট ভরে যাবে। তোরা নিজেরা না খেয়ে তোদের কাছ থেকে ভাইকে দিয়ে দিলে কেন? আমি তো দিচ্ছি। দিদি, এতেই আমাদের হয়ে যাবে। দিদি, তুই যদি সব দিয়ে দিস তাহলে তুই কি খাবি? আমাদের তো পেট ভরে গেছে, আমরা সবাই পেট ভরে খাবো, আর আমাদের ভাই অল্প খেয়ে থাকবে? তা কি কখনো হয়? ও তো আমাদের একমাত্র ভাই, আমাদের নয়নের মণি। এভাবেই তারা মা বাবাকে হারিয়ে 6 ভাই বোনে মিলেমিশে একে অপরের সাহায্যে বেঁচে আছে। এরপর আসে রাখি পূর্ণিমা। এই দিনটা খুব আনন্দের দিন। তাদের একমাত্র ভাই রাজুকে তারা আদর যত্ন সহকারে রাখি পরাবে বলে মনে মনে ভাবে। এই দেখ ভাই, তোর জন্য কত সুন্দর সুন্দর রাখি কিনে নিয়ে এসেছি আমরা, তোকে পরাবো বলে। আর এই নতুন জামাটাও কিনে নিয়ে এসেছি, তুই এটা পরেই বসবি কেমন? আর আমরা সবাই তোকে এক এক করে রাখি বাঁধবো, কত মজা হবে বল। আর তোর পছন্দের পায়েসও বানিয়েছি দিদি, তুই পায়েস খেতে কত ভালোবাসিস বল। তোর সব পছন্দের জিনিস আজকে বানিয়েছে দিদি। তুই আমাদের তো একমাত্র ভাই, আমাদের নয়নের মণি, তোকে ছাড়া আমরা আর কিছু ভাবতেই পারি না। এরপর তারা 5 বোন তাদের একমাত্র ভাইকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আসন পেতে বসিয়ে দেয় এবং একে একে করে সকল বোনেরা রাজুর হাতে রাখি পরায়। আজ রাজুর খুব আনন্দের দিন ছিল, কারণ তার 5 দিদি তাকে আদর যত্ন করে রাখি পরিয়ে তার পছন্দের জিনিস বানিয়ে খাওয়াচ্ছিল। আমার কত আনন্দ হচ্ছে। এইরকম দিন যেন প্রত্যেক দিন হয়, তাহলে কত মজা হবে, তাই না দিদি? যদি বাবা মা থাকতো তাহলে কত মজা হতো। আজকে রাখির দিনে মাও তার ভাইকে রাখি পরাতো, কত ভালো হতো। ভাইয়ের কথা শুনে দিদিদের চোখে জল চলে আসে। কষ্টে তাদের বুকটা ফেটে যাচ্ছিল, কিন্তু তবুও মুখে কিছু বলতে পারছিল না। বাবা মার কত আশা ছিল তাদের একমাত্র ছেলেকে পড়াশোনা করাবে এবং শহরে চাকরি করাবে। কত আশা নিয়ে বেঁচেছিল তাদের বাবা মা। তাই রানু তার সব বোনেদেরকে বুঝিয়ে বলে, বাবা মার স্বপ্ন আমাদেরকে পূরণ করতে হবে। আমি জমিদার বাবুর সঙ্গে কথা বলেছি, উনি আমাদের 5 বোনকে জমিতে চাষ করতে দেবেন বলেছেন। তা দিয়ে আমরা যা টাকা পাবো তা দিয়ে আমাদের একমাত্র ভাইকে আমরা অনেক পড়াবো। আমাদের ভাই শহরে পড়তে যাবে, ভালো চাকরি করে যখন অনেক টাকা রোজগার করবে তখন আমাদের আর এই কষ্টের দিন থাকবে না। আমরা সবাই ভালোভাবে খাবো, ভালো পড়বো, এত কষ্ট আর তখন আমাদেরকে করতে হবে না। এরপর দেখতে দেখতে রাজু অনেক বড় হয়ে যায় এবং শহরে পড়তে যায়। এখন রাজু সেখানে ভালো কোম্পানিতে চাকরি করে। রাজু একজন ইঞ্জিনিয়ার, মাসে 1 লাখ টাকার উপরে রোজগার করে ভালো ফ্ল্যাট, গাড়ি সবকিছুই করে নিয়েছে।
আর নিজে দেখে শুনে পছন্দ করে নিজের সহপাঠীকে বিয়ে করেছে। মেয়েটির নাম দেবিকা। দেবিকা বাবার আদরের মেয়ে। তারা এক ভাই এক বোন। সেই দেবিকাকে রাজু বিয়ে করে তার সঙ্গে সংসার করছে। এদিকে দিদিদেরকে জানাবার প্রয়োজনও মনে করেনি। সারা বছর পর আবার রাখি পূর্ণিমার দিন চলে আসলো। আজ রাখি পূর্ণিমা। ভাইয়ের কথা খুব মনে পড়ছে আমার। কেন কেঁদে নিজের মন খারাপ করছিস বলতো? আমাদের মন খারাপ করা বৃথা। আমরা এত কষ্ট করে আমাদের একমাত্র ভাইকে মানুষের মতো মানুষ করলাম, আর সেই ভাই দেখ আজ আমাদের এত বড় ঠকালো। নিজে বিয়ে পর্যন্ত করে নিল, আর আমাদেরকে শোনাবার প্রয়োজনও মনে করলো না। আমারও ভাইয়ের কথা খুব খুব মনে পড়ছে। আমরা যদি সবাই মিলে গিয়ে রাখি পরিয়ে আসি তাহলে হয়তো মনটা একটু শান্তি হবে। তাহলে তোরাই যা, আমি কিন্তু যাব না। আগের বছরে সেই অপমানটা আমার এখনো মনে আছে। তোরা হয়তো ভুলে গিয়েছিস ও কি করেছিল আমাদের সঙ্গে, কিন্তু আমি কিছু ভুলিনি। আমার মনে সব জলজল করছে। 1 বছর আগের কথা। 5 বোন মিলে শহরে তাদের একমাত্র ভাইকে রাখি পরাতে গিয়েছিল। দেবিকা ও রাজু দুজনেই তাদের দিদিকে অপমান করে। দেখ ভাই, আমরা তোকে রাখি পরাতে এসেছি। তুই আমাদেরকে হয়তো মনে নাও রাখতে পারিস, কিন্তু আমরা ঠিক মনে রেখেছি। তোর পছন্দের পায়েস আর বৌদির জন্য গিফটও নিয়ে এসেছি। বৌদির সঙ্গে তো আমাদের এই প্রথম দেখা, তাই বৌদির জন্য একটা গিফট নিয়ে আসলাম। বৌদি দেখো, দিদিদের দেওয়া গিফটটা পছন্দ হয়েছে নাকি? আমরা অনেক যত্ন সহকারে তোমার জন্য গিফটটা নিয়ে এসেছি। তুমি আমাদের একমাত্র বৌদি বলে কথা। এই রাখো তো তোমাদের গিফট তোমাদের কাছে। আমি ওইসব পাতি গিফট নিই না। হইতে একটা পাতি শাড়ি, ওরকম শাড়ি না আমার কাজের লোক পরে। আমি সবসময় ব্র্যান্ডেড কাপড় পরি। আমরা শহরে বাস করি। আমরা কি তোমাদের মতো গ্রামের গেও ভূত নাকি যে যা খুশি তাই পরে নেব? আচ্ছা ঠিক আছে ভাই, আয় তোকে আমরা রাখিটা পরিয়ে দিই। আমরা অত দূর থেকে কষ্ট করে এখানে এসেছি তোকে রাখি পরাবো বলে। তোদের রাখিগুলো এখানে রেখে দে, আমার এখন কাজ আছে, সময় হলে পরে নেব। বন্ধুদের সঙ্গে দেখা করতে যেতে হবে। আমি এখন আসছি। দেবিকা, ওরা যদি কিছু খেতে চায় খাইয়ে দিও। চা জল খাবার যা চাইবে খাইয়ে দিয়ে ওদেরকে যেতে বলো। তোমরা কি কিছু খাবে? মানে চা জল কিছু দেবো? তাড়াতাড়ি বলো, আমাকে আমার ভাইকে রাখি পরাতে যেতে হবে। আসলে ওখানে না একটা বড় পার্টি আছে আজকে, আমাদেরকে অ্যাটেন্ড করতেই হবে ওখানে। রানু ও তার 4 বোন মনে খুবই কষ্ট পায় তাদের আদরের ভাই ও বৌদির কথা শুনে। অনেক যত্ন করে অনেক কষ্ট করে তারা সেই গ্রাম থেকে শহরে এসেছিল ভাই আর বৌদির কাছে একটু মনের কথা বলবে বলে। সে তো দূরের কথা, তাদেরকে বসতে পর্যন্ত বলল না কেউ। মনের দুঃখ মনে রেখে রানু বলে, না বৌদি ঠিক আছে, আমরা কিছু খাবো না। আমরা বাড়ি থেকে খেয়েই এসেছি, আর তোমাদের তো দেরি হয়ে যাচ্ছে, তাহলে আমরা এখন আসছি। তারপর 5 বোনের দুঃখ কষ্ট বুকে নিয়ে গ্রামে ফিরে আসে। তারপর থেকে ভাই আর বৌদির কোনোই খোঁজ খবর তারা নেয় না। এই অপমান কষ্টকে তারা আজও ভোলেনি। তাই রানু রিঙ্কিকে শহরে ভাইয়ের কাছে যেতে নিষেধই করছিল। 5 বোনেরই ভাইয়ের কথা মনে করে চোখ ছলছল করছিল। এমন সময় জমিদার বাবু সেখানে আসেন এবং বলেন, শহর থেকে আমার ফোনে আপনাদের বৌদিরা ফোন করেছে। কথা শুনে মনে হচ্ছে খুব কষ্টে আছে। কেমন যেন কথার মধ্যে কান্না ভাবও দেখা গেল। আমাকে একবার ফোনটা লাগিয়ে দিন না জমিদার বাবু, আমি এক্ষুনি আমার ভাইয়ের সঙ্গে কথা বলবো। আজ রাখির দিন, আমরা সবাই বসে বসে ভাইয়ের কথাই ভাবছিলাম। হঠাৎ কি হয়েছে? কোনো বিপদ টিপদ হলো নাকি? আমার তো খুব ভয় করছে। হ্যাঁ, এতে আমি ফোন লাগিয়ে দিচ্ছি। দেবিকা, ফোন তুলে কথা বলো। হ্যালো দিদি, আমরা খুব বিপদে আছি, আমাদেরকে বাঁচাও। তোমাদের ভাই অ্যাক্সিডেন্ট করেছে, নার্সিং হোমে অ্যাডমিট আছে। অনেক রক্তক্ষরণ হয়েছে দিদি, তাই ব্লাড দিতে হবে। আমি এখন কোথাও ব্লাড পাচ্ছি না। 5 বোতল ব্লাড চাই। দয়া করে তোমরা যদি তোমাদের ভাইকে ব্লাড দিয়ে সাহায্য করো, তোমাদের ভাই জীবনটা তাহলে ফিরে পাবে আবার। কি বলছো তুমি বৌদি? রাজু আমাদের ভাই, আমাদের প্রাণ। আমরা আমাদের রাজুকে ব্লাড দেব না? তাই কখনো হয়? আমরা এক্ষুনি যাচ্ছি। তারপর 5 বোন তড়িঘড়ি করে শহরে ছুটে যায়। ভাইয়ের কাছে গিয়ে দেখে নার্সিংহোমে ক্ষতবিক্ষত অবস্থায় তাদের ভাই বেডে শুয়ে আছে। 5 বোনেরই দেখে চোখ ছলছল করে। এই কি অবস্থা হয়েছে আমাদের ভাইয়ের? কোথায় রক্ত দিতে হবে আমাদেরকে বলুন, এক্ষুনি আমরা 5 বোনে মিলে 5 বোতল রক্ত দিয়ে আমাদের ভাইয়ের জীবনটা বাঁচিয়ে তুলবো। তারপর 5 বোনে তাদের ভাইকে রক্ত দিয়ে ভাইয়ের জীবনটা বাঁচিয়ে তোলে। জ্ঞান ফিরে আসলে রাজু দেখে তার 5 বোন তার পাশে বেডে শুয়ে আছে। তারপর দেবিকার কাছে সব কথা শুনে রাজু দিদিদের কাছে ক্ষমা চায়। আমাকে ক্ষমা করে দাও দিদিরা, আমি অনেক বড় ভুল করেছি। আমি আমার দিদিদের অনেক দূরে সরিয়ে দিয়েছি। যে দিদিরা আমাকে অনেক কষ্টে মানুষ করেছে, দিদিদের জন্য আজকে আমি অনেক বড় হয়েছি, কত টাকা ইনকাম করেছি, কত রোজগারও করেছি। এই দিদিকে আমি দূরে সরিয়ে দিলাম।
আমাকেও ক্ষমা করে দাও দিদি। তোমাদের ভাইকে আমি তোমাদের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছি। টাকা পয়সা পেয়ে আমি সম্পর্ককে ভুলে গিয়েছিলাম। আমি যেমন আমার ভাইকে ভালোবাসি, তোমরাও তো সেরকম তোমাদের ভাইকে ভালোবাসো। আচ্ছা ঠিক আছে, ওসব আমরা কিছু আর মনে করি না। তোমরা তোমাদের নিজের লোক, ওসব কথা এখন ছাড়ো। আমরা আমাদের ভাইয়ের জন্য রাখি নিয়ে এসেছি। এই রাখি পরিয়ে আমরা আমাদের ভাইয়ের জীবন থেকে সমস্ত বিপদ আপদকে দূরে করে দেব এবং সেই বিপদ আপদ আমরা নিয়ে নেব। তারপর তারা তাদের ভাইকে রাখি পরিয়ে দেয়। আনন্দের সাথে ভাই আর বৌদি তাদের আপন করে নেয়। এরপর তারা আবার আগের মতো একসঙ্গে মিলেমিশে থাকতে শুরু করে। সবিতা দেবী তার দুই ছেলে রাজু, অভি ও মেয়ে চঞ্চলকে নিয়ে সুরজপুরে বসবাস করতেন। সবিতা দেবীর দুই ছেলেই হ্যান্ডসাম ছিল আর ভালো চাকরিও করে। তাই সবিতা দেবী তার ছেলেদের বিয়ের জন্য মেয়ে খোঁজাখুঁজি শুরু করে দেন। অনেক দেখাশোনার পর সবিতা দেবী দুটো মেয়ের ছবি দেখে পছন্দ করেন। সেসব নিয়েই মেয়ে চঞ্চলের সঙ্গে আলোচনা করছিলেন। ঠিক তখনই ছোট ছেলে অভি বলে, তোমরা কি করছো মা? মনে হচ্ছে কিছু আলোচনা করছো। কি আলোচনা করছো শুনি আমি একটু। সব সময় মাকে নিয়ে বসে বসে কি গল্প করছো কে জানে। এই দেখো, তোমাদের দুই ভাইয়ের জন্য আমি বিয়ের সম্বন্ধ করছি। এই দেখো ছবি, তোমার জন্য এই মেয়েটাকে পছন্দ করেছি আর তোমার দাদার জন্য এটাকে পছন্দ করেছি। এই বলে সবিতা দেবী দুইটি মেয়ের ছবি অভিকে দেখায়। ছবি দুটো দেখে অভি মাকে বলে, মা আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না। আমি অন্যজনকে মনে মনে পছন্দ করে রেখেছি, তাকেই বিয়ে করব। মা আমি রিয়াকে ভালোবাসি, রিয়াকে ছাড়া আমি বাঁচবো না। রিয়াকে যদি বিয়ে করবো না হলে আমি বিয়েই করব না। মা তুমি যদি মনে কষ্ট পেয়ে থাকো তাহলে আমাকে মাফ করে দিও, তবুও আমি কাউকে বিয়ে করতে পারবো না। ছেলের কথা শুনে সবিতা দেবী ছেলের দিকে তাকিয়ে বলেন, বোকা ছেলে আমার। মা কি কখনো ছেলের কথায় কষ্ট পায়? ছেলেদের খুশি মায়ের খুশি। তোর যখন রিয়াকেই পছন্দ তখন তুই রিয়াকেই বিয়ে কর। এই কথা বলে সবিতা দেবী হা হা করে হেসে ওঠে। তারপর দুই ছেলের বিয়ে হয়ে যায়। রাজু গ্রামের মূর্খ মেয়ে কাজলকে বিয়ে করে। অভি নিজের পছন্দ করা মডার্ন মেয়ে রিয়াকে বিয়ে করে। তারপর দুই ছেলেই বিয়ে করে বউকে ঘরে নিয়ে আসে। তখন সবিতা দেবী তার দুই বৌমাকে বরণ করতে আসেন। এসো বৌমা, তোমরা ভিতরে এসো। চঞ্চল বরণডালাটা নিয়ে আয় মা, তাড়াতাড়ি। বৌমাদের বরণ করতে হবে যে। চঞ্চল তাড়াতাড়ি বরণডালা নিয়ে এসে সোজা লেহেঙ্গার দিকে তাকায়। ও মা, রিয়া বৌদি, তোমার লেহেঙ্গাটা তো খুব সুন্দর, মনে হচ্ছে অনেক দামি। হ্যাঁ, সুন্দর হবে না? আমি বিয়ের জন্য স্পেশালি মডার্ন ডিজাইনারকে দিয়ে বানিয়েছি। 1,00,000 টাকা দাম আছে এটার। আমি কি কম দামি জিনিস পরতে পারি? রিয়ার কথা শুনে কাজল রিয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে এবং বলে, হাই ভগবান, এত টাকা দিয়ে আবার কে লেহেঙ্গা পরে? কি জানি বাবা, আমি তো কোনোদিনও জানি না। এই লেহেঙ্গাটাই শুধুমাত্র চারিদিক থেকে কাপড় জুড়ে দিয়েছে, তাও আবার ব্লাউজের পিঠটা পুরো ফাঁকা। টেলার কি কাপড় চুরি করে নিয়েছে নাকি কে জানে? এত কম কাপড় থেকে আবার ব্লাউজ বানিয়ে দেয়। ও গড, এই মূর্খ গাওয়ারকে নিয়ে আমার যত জ্বালা হয়েছে। এ আমার টাইপের নয়, আমার মাথা পুরো খেয়ে নেবে। মা, আমার খুব গরম হচ্ছে, আমি ঘরে যাব। ঠিক আছে বৌমা, এই আলতার থালায় পা ডুবিয়ে ঘরের দিকে এসো। শাশুড়ির কথা শুনে কাজল বড় বউ হিসাবে আগে আলতার থালায় পা ডুবিয়ে ঘরে ঢুকে আসে এবং শাশুড়িকে বলে, মা, আপনার পায়ে হাত দিয়ে একটা প্রণাম করে আশীর্বাদ নেব। আপনি এই সংসারের গুরুজন, তাই আশীর্বাদ নেওয়াটা আমার প্রয়োজন বলেই মনে করি। কাজলের কীর্তি দেখে রিয়া মনে মনে বলতে থাকে, ও সত্যি, এই মূর্খ মেয়েটার জন্য আমাকে এসব স্টুপিড কাজ করতে হচ্ছে। আমি কতটা খরচ করে পেডিকিউর করেছি পায়ে। আমি এই আলতাতে কোনো মতেই পা ঢোকাবো না, আমার পা নষ্ট হয়ে যাবে। এই বলে রিয়া অভিকে ঘরে নিয়ে যায়। বেবি কাম, আমার খুব গরম হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, চলো আমরা বেডরুমে যাই। সবিতা দেবী রিয়ার কথা শুনে অবাক হয়ে রিয়াকে বলেন, তুমি আমার ছেলেকে কি নাম ধরে ডাকলে? ওর তো একটা ভালো নাম আছে, তুমি এভাবে ডাকছো কেন? তুমি কি আবার নতুন করে নাম রেখেছো নাকি? যত সব ন্যাকামো, দেখে আর পারি না বাবা। হ্যাঁ, এটা আমি ভালোবেসে ডাকি মা। অভি নামটা কেমন ওল্ড ওল্ড লাগে, তাই আমি আদর করে বেবি বলে ডাকি। এটা কি খারাপ নাকি? এসব কথা শুনে চঞ্চল তার মাকে চুপ করিয়ে দেয়। ও মা, তুমি চুপ করো না। বৌদি তো আসলে মডার্ন, তাই এভাবে ডাকছে। কাজল বৌদিকে তুমি এভাবে বলো। বৌদি কত ভালো, কত সুন্দর দেখতে, আর কি সুন্দর লাগছে দেখো বৌদিকে। তোমার বড় ছেলে কোথা থেকে একটা গ্রামের ভূতনিকে নিয়ে চলে এসেছে। ছোট বৌদি চলো, আমি তোমার ঘরে দিয়ে আসি তোমাকে। রিয়া এসব একেবারেই পছন্দ করে না, কিন্তু চঞ্চল রিয়াকে আসার আগেই সবকিছু জানিয়ে দিয়েছে। কি পড়ছে, কেমন সেজেছে, কিভাবে কথা বলছে, কেমন স্টাইলিশ, সবকিছুই। এটা রিয়ার ভালো লাগে না একদম। রিয়া বিরক্ত বোধ হচ্ছিল,
তারপর পরের দিন সকালে কাজল ঘরের সমস্ত ঝাড়ু মোছা করে সকাল সকাল পুজো করতে বসে যায়। এদিকে রিয়া নিশ্চিন্তে এসি চালিয়ে ঘুমাচ্ছিল। কাজলের পুজোর গান শুনে সকল ঘুম থেকে উঠে পড়ে। তারপর কাজল ও রিয়া দুজনেই রান্নাঘরের দিকে যায় এবং তাদের প্রথম রান্নাপালা শুরু হয়। সবিতা দেবী দুই বৌমাকে এসে বলেন, আজকে তোমাদের প্রথম রান্না, তাই সমস্ত রান্না তোমাদেরকেই করতে হবে। আর নিজের মনের মতো ভালো মন্দ রান্না করে সবাইকে খাওয়াতে হবে, মাথায় থাকে যেন। বৌমাদেরকে বুঝিয়ে সবিতা দেবী রান্নাঘর থেকে বেরিয়ে চলে আসে। তারপর কাজল মনের আনন্দে সবার জন্য চটপট রান্না চাপিয়ে দেয়। আজ আমি আমার মনের মতো করে রান্না করে সবাইকে খাওয়াবো। এমন রান্না করবো শাশুড়ি থেকে স্বামী পর্যন্ত সবাই খাবারের নাম করবে আর আঙুল চেটে চেটে খাবে। কাজলের কথা শুনে রিয়া রাগে লাল হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, এ তো অনেক কিছুই রান্না করছি দেখছি, আমি কি রান্না করব? রান্নাঘরে যা গরম, ডিমের মতো সিদ্ধ হয়ে যাবো এক্ষুনি। যে এই গরমে আমি বেশিক্ষণ থাকতেও পারবো না, আর এত কিছু রান্নাও করতে পারবো না। আমার বয়েই গেছে। আমি কিছু একটা শর্টকাটে সুজির পায়েস বানিয়ে ছেড়ে দেবো, কিছু পারবো না আর করতে। এরপর সব রান্না করে খাবার টেবিলে সাজিয়ে সবাইকে কাজল খেতে দিয়ে বলে, রান্না কেমন হয়েছে? আমি অনেক কিছু রান্না করেছি। আলুর দম, লুচি, পোলাও, মাংস কষা, ইলিশ মাছের পাতুরি, তার সাথে গাজরের হালুয়া। এই নাও, আমি সুজির পায়েস রান্না করেছি। আমার রান্নাটা বেস্ট হয়েছে, খেয়ে দেখো তো সবাই। এ কি, বৌদি এত কিছু রান্না করেছে আর তুমি সুজির পায়েস বানিয়েছো? বৌদির রান্না খুব সুন্দর হয়েছে, সত্যি আঙুল চেটে খাওয়ার মতো। দারুণ হয়েছে বৌদি, দারুণ। কাজলের নাম করছে শুনে চঞ্চল বলে ওঠে, কেন আমার রিয়া বৌদি কি খারাপ রান্না করেছে? বড় বৌদি গ্রামের মূর্খ মেয়ে, তাই বোকার মতো অত কিছু রান্না করেছে। আর রিয়া বৌদি মডার্ন, একটাতে একেবারে ফাটিয়ে দিয়েছে। তোমার সুজির পায়েসটা বৌদি দারুণ হয়েছে। এই চঞ্চল, তুই চুপ কর। সব কথা নাক না গলালে হয় না নাকি? কি একটা ছাতার মাথার পায়েস রান্না করে হয়ে গেল। কেন মা, তুমি তোমার বড় বৌমাকে মাথায় করে রাখো না। আমি তো কিছু বলছি না, আমি যেটা সত্যি সেটাই বলছি। এভাবেই চলতে থাকে তাদের দিনের পর দিন। চঞ্চল সবসময় রিয়াকে ফলো করে। একদিন থাকতে না পেরে রিয়া বলেই ফেলে, বৌদি ব্যস্ত আছো? আসতে পারি তোমার ঘরে? ও গড, এই চিপকালিটা তো আমার পিছনেই পড়ে আছে, সবসময় আমার পিছনে লেগেই আছে। আমাকে একটু শান্তিতে থাকতেও দেবে না দেখছি। হ্যাঁ চঞ্চল, আসো। আসার জন্য আর পারমিশন নিতে হবে না, ঘরে এসো। বৌদি, তোমাকে একটা কথা বলার ছিল। কয়েকদিন থেকেই ভাবছি তোমাকে এই কথাটা বলবো। কি কথা বলো না চঞ্চল, সংকোচ করছো কেন? আমিও না তোমার মতো স্মার্ট হতে চাই বৌদি, তোমার মতো চটপট করে ইংলিশ বলতে চাই। আর তুমি যেমন মেকআপ করে সবসময় সুন্দর হয়ে থাকো, আমিও তোমার মতো সুন্দর হয়ে স্টাইল দিতে চাই। আমাকে একটু শিখিয়ে দেবে তুমি? ঠিক আছে, তোমাকে মডার্ন সুন্দর করে দেবো আমি, কিন্তু সংসারের কাজগুলো কে করে দেবে? ও তুমি ভেবো না, কাজল বৌদি তো আছে। ও মূর্খ, অত কিছু বোঝে না। ওকে দিয়ে সব কাজ করিয়ে দেবো। সারাদিন তো সব কাজ করে, আর একটু করলে কি হবে? ঠিক আছে, তাহলে তো ভালোই হলো। আমিও সময় পেয়ে যাবো আর তুমি মডার্নও হয়ে যাবে। এরপর কাজলকে সংসারে সমস্ত কাজ করতে হয়। তার উপরে চঞ্চল রিয়ার যত সব কাজ কাজলের উপরে চাপিয়ে দেয়। এই নাও কাজল বৌদি, এইসব নোংরা কাপড়গুলো সব কেচে শুকাতে দিয়ে দাও, তারপর সব ঝাড়ু মোছাগুলো দিয়ে নেবে। কেন, এগুলো তো তোমার রিয়া বৌদির কাজ, আমি কেন করব? আমার তো আরো কাজ আছে। রিয়া বৌদি এখন ব্যস্ত আছে, এত কাজ করতে পারবে না। তুমি বেশি কথা না বলে এগুলো করে দাও, চুপচাপ কাজগুলো করে নাও তো। চঞ্চলের সব কথাই সবিতা দেবী শুনতে পায়। তারপর সবিতা দেবী বলেন, বৌমা সারাদিন কাজ করে যাচ্ছে, একটু রেস্ট পাচ্ছে না, তার উপরে এত কাজ কখন করবে ও? তুমি বৌমার কিচ্ছু করবে না, যাও চুপ করে গিয়ে রেস্ট নাও। সারাদিন অনেক কাজ করেছো, একটু তো রেস্ট নেওয়ার দরকার আছে। চঞ্চল, গিয়ে রিয়া বৌমাকে ডেকে দে, এখন সব কাজ ও শেষ করবে। চঞ্চল মায়ের কথা শুনে রিয়াকে ডাকতে গিয়ে দরজার কাছে শুনতে পায় রিয়া ফোনে কথা বলছে। আমার ননদ সবসময় চুম্বকের মতো আমার কাছে জড়িয়ে থাকে, বলছে কিনা আমার মতো মডার্ন হবে। আমিও চালাকি করে বলেছি সংসারের কাজ সব কিছু করতে পারবো না। এরকম মজার সংসার কোথায় পাবো বল? ননদকেও বোকা বানাচ্ছি আর শাশুড়িও বোকা, কিছু বোঝে না। ভালোই আরামে আছি। চঞ্চল সব কথা শুনে মনে মনে কষ্ট পায়। বৌদি, তোমাকে আমি এত বিশ্বাস করেছি, ভালোবেসেছি, তুমি কিনা আমাদেরকে এরকম করে বোকা বানাচ্ছ, আমাদের সরলতার সুযোগ নিচ্ছ। চঞ্চলের কথা শুনে অবাক হয়ে যায় ও থমকে যায়। তাড়াতাড়ি ফোনটা লুকাতে গিয়ে চঞ্চল বলে, লুকিয়ে কি হবে বৌদি, আমি তো তোমার সব কথা শুনেই নিয়েছি। মা ঠিকই বলে, আমরা যার সঙ্গে যেমন ব্যবহার করব, উল্টে সেই ব্যবহারটা আমাদের কাছেই এসে পড়বে। আমি তোমার জন্য কাজল বৌদিকে কত কথা শুনিয়েছি, কত চাপ দিয়েছি কাজ করার জন্য, কিন্তু সে সবকিছু মুখ বুঝে সহ্য করে নিয়েছে, একটাও কথা বলেনি।
তারপর চঞ্চল কাজল বৌদির কাছে গিয়ে ক্ষমা চাইতে থাকে। বৌদি, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে অনেক ভুল বুঝেছি বৌদি। তুমি মূর্খ হলেও তোমার মন খুব সাদা। তুমি সরল প্রকৃতির মানুষ বলেই চুপচাপ সব অত্যাচার সহ্য করেছো, অনেক বড় বড় কথাও সহ্য করেছো, কোনোদিন কিছু বলনি। ক্ষমা করে দাও বৌদি। আমি আর কখনো তোমার সঙ্গে এরকম ব্যবহার করব না। আমার শিক্ষা হয়ে গেছে, কে কেমন আমি সব বুঝতে পেরে গেছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি বৌদি, আমাকে ক্ষমা করে দাও। নিজেদের মধ্যে আবার ক্ষমার কি আছে বোন? তুমি আমার বোনের মতো, আমার সঙ্গে এরকম করেছো, আমি এসব কিছুই মনে করিনি। আমি শুধু এটাই চাই, যে যার মতো থাকুক না, আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকবো। যে যার মতো থাকুক না কেন, আমার সংসার এটা আমাকে বুঝতে হবে। তাই আমি সবসময় সংসারের প্রতি জীবন দিতে রাজি আছি। কাজলের কথা শুনে চঞ্চল হতভম্ব হয়ে যায়। এরপর তাদের ভুল তারা বুঝতে পারে। এখন তারা সকলে মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।